আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি ক্লাস 8-এর ত্রৈরাশিক কোষে দেখি 10.2 100% কমন বা নিশ্চিত একটি সাজেশান নিয়ে তোমাদের কাছে এসেছি। সাধারণত যে অঙ্কগুলি পরীক্ষাতে পড়ে, বিভিন্ন পরীক্ষাতে পড়ে বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পড়বে, সেই অঙ্কগুলি নিয়ে আজকের এসেছি। ক্লাস 8-এর এই ত্রৈরাশিকের কোষে দেখি 10.2। তাহলে অঙ্কগুলি দেখে নাও, যে অঙ্কগুলি আমি সাজেস্ট করেছি তোমাদের জন্য। 3, 4, 5, 6, 7, 9 এবং দেখো এধারে 10, 11 এবং 13। 10, 11 এবং 13। পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর 103। পৃষ্ঠা নম্বর 103 ত্রৈরাশিক পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। তোমাদের ত্রৈরাশিকতে অঙ্ক অবশ্যই আসবে তোমাদের, এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে 3-এর দাগে কি আছে দেখো, একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। তাহলে 540 বিঘা জমি কত দিনে চাষ করতে হবে? না 14 দিনে চাষ করতে হবে। এটা মার্ক করবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর, মানে একই ক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 4 দিনে 120 বিঘা জমি চাষ করলো। তাহলে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে দেখো অঙ্কটা যদি তোমরা সাজাও, তাহলে প্রথমেই দেখো জমি। তাহলে এটা 3-এর দাগ, জমির পরিমাণ। জমির পরিমাণ কিসে আছে? বিঘাতে আছে। এটা লিখে দিলে বন্ধনীর মধ্যে। তারপরে কি আছে না দেখো, দিন মানে সময়। সময় এখানে কি আছে না, সময় আছে দিন। তারপরে ট্রাক্টর। তারপরে কি আছে? ট্রাক্টর। তার দেখো প্রথমে যে কাজটি হয়েছে, প্রথম আমরা এইটা তো আমাদের করতে হবে, কিন্তু এইটা লিখবো আগে। এইটা লিখবো আগে। তাহলে 120 বিঘা জমি চাষ হয়েছে কদিনে? 4 দিনে। কটি ট্রাক্টর? না 5টি ট্রাক্টর। বুঝে গেল? তাহলে মোট তো জমি আছে 540 বিঘা। তাহলে 540 বিঘার মধ্যে 120 বিঘা হয়ে গেছে। তাহলে কত বিঘা বাকি আছে? না 540 বিয়োগ 120। তাহলে সমান বাকি আছে 0 করতে 0, 4 থেকে 2 গেলে 2, আর 5 থেকে 1 গেলে 4। 420 বিঘা জমি বাকি আছে। এবার কত দিন আছে? 14 দিন। 14 দিনের মধ্যে কদিন হয়ে গেছে? না 4 দিন হয়ে গেছে। তাহলে 14 বিয়োগ 4 সমান কত দিনে করতে হবে? 10 দিনে করতে হবে। কতগুলি ট্রাক্টর লাগবে আমাদের বের করতে হবে। এবার দেখো এখানে প্রথমে যদি জমির পরিমাণ আর ট্রাক্টর এটা নেই ধরো, এটা নেই ধরো, বা এটা একই আছে, এটা একই আছে ধরো। তাহলে জমির পরিমাণ আর ট্রাক্টর, তাহলে দেখো জমির পরিমাণ যদি বাড়ে ট্রাক্টরের সংখ্যা বাড়াতে হবে। আবার জমির পরিমাণ যদি কমে ট্রাক্টর সংখ্যা কমালেও চলবে। তাহলে এটা বাড়ছে, এ বাড়বে, এটা কমছে, এ কমবে। তাহলে এটা কি সম্পর্ক হলো? না এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে দেখো জমির পরিমাণ ও ট্রাক্টর সরল সম্পর্ক। সরল সম্পর্ক। আবার দেখো জমির পরিমাণ ধরো একই আছে। এবার দিন আর ট্রাক্টর, তাহলে দিন ট্রাক্টরের মধ্যে, তাহলে দেখো দিন যদি বাড়ে, তাই না, এটা নেই ধরো তোমার ঘরে একটা কাজ ধরো 4 দিনে করতে হলে 5 জন লোক লাগিয়েছ। এবার ভাবছো না কাজটি হচ্ছে 2 দিনে শেষ করবো, তাহলে তখন বেশি লোক লাগাতে হবে, তাই না? তাহলে দিনের সঙ্গে ট্রাক্টর ব্যস্ত সম্পর্ক, মানে দিন বাড়লে ট্রাক্টর কমবে, আবার দিন কমলে ট্রাক্টর বাড়বে। তাহলে দিনের সঙ্গে ট্রাক্টরের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক।
তাহলে দিনের সঙ্গে ট্রাক্টরের ব্যস্ত সম্পর্ক। এবার দেখো ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে এবার এখান থেকে আমরা শুরু করব। তাহলে ট্রাক্টর বের করতে হবে। তাহলে দেখো ট্রাক্টর যদি বের করতে হয় তাহলে আমরা কি লিখব না, অতএব নির্ণেয় ট্রাক্টরের সংখ্যা সমান, এই একা আছে মানে আগে এইটা হবে, তারপরে এই দুটোর যেটা বসাতে পারো। আগে ধরো ট্রাক্টর লিখেছ, তাহলে ট্রাক্টর যদি এটা কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক যদি হয় তাহলে নিচটা উপরে হবে এবং উপরটা নিচে হবে। তাহলে 420/120। এবার এটার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক, তার মানে উপরটা নিচে হবে। এই জিনিসটা মনে রাখো। তাহলে সরল সম্পর্ক হলে নিচেরটা উপরে হবে, উপরেরটা নিচে হবে। আবার ব্যস্ত সম্পর্ক হলে উপরেরটা উপরে হবে, নিচেরটা নিচে হবে। তাহলে 4/10। তাহলে দেখো 0 একটা কেটে দিলাম। এবার দেখো 4 3 30। এবার দেখো 5 1 5, 5 6 30। এবার দেখো 6 7 42। 6 7 42। তাহলে কটি ট্রাক্টর না 7টি। তাহলে দেখো আমাদের কি বলেছে 7টি। তাহলে আমাদের হাতে কটি ট্রাক্টর আছে, 5টি ট্রাক্টর। কি বলেছে আর কটি ট্রাক্টর লাগাতে হবে। তাহলে অতএব আরও তাহলে 7 - 5 সমান 2টি ট্রাক্টর লাগাতে হবে। 2টি ট্রাক্টর লাগাতে হবে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 4 দাগের অঙ্কটি দেখো। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 সারান। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, মানে 30 জনের সঙ্গে আরও 10 জন আসবে, রাস্তাটির বাকি অংশ মানে 3/7 হয়ে গেছে। তাহলে বাকি যে অংশ আছে সেটা সারাতে কতদিন লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে দেখো জন আছে, দিন আছে এবং রাস্তার অংশ আছে। আমাদের বের করতে হবে দিন। তাহলে দিনটা একেবারে ডান দিকে লিখবো আমরা, তাতে সুবিধা বোঝা। এইভাবে পদ্ধতি অবলম্বন করবে তাতে তোমাদের সুবিধা। তাহলে প্রথমে আমরা কি লিখবো না, প্রথমে আমরা লিখবো দেখো লোক সংখ্যা। প্রথমে লিখবো কি, লোক সংখ্যা। লোক সংখ্যা লিখলাম 30 জন। প্রথমে কতজন আছে, 30 জন। তারপরে লিখবো কাজের পরিমাণ। কি লিখবো না, কাজের পরিমাণ। কাজের পরিমাণে ব্র্যাকেটে লিখতে পারো অংশ, এটা লিখতে পারো। তাহলে কাজের পরিমাণ কত, 3/7। কত, 3/7। তারপরে কত আছে, দিন সংখ্যা। তারপরে হচ্ছে দিন সংখ্যা। তাহলে দিন সংখ্যা প্রথমে কত না 15 দিন। এবার লোক সংখ্যা আরও 10 জন লোক বেড়েছে। তাহলে 30 + 10, 10 জন বেড়েছে, মানে এখন লোক হচ্ছে 40 জন। এক অংশের মধ্যে 3/7 অংশ হয়ে গেছে। তাহলে কাজ বাকি আছে কত না 1 - 3/7। তাহলে সমান এটা বিয়োগ করলে কত হবে, 4/7 অংশ। এটা আমাদের বের করতে হবে। এইবার দেখো আগে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে ধরো এটা নেই, তাহলে সবসময় যেন লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, আবার লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। আবার দেখো এটা ধরো স্থির, তাহলে কাজের সঙ্গে
দিন সংখ্যা, কাজের সঙ্গে দিন সংখ্যা, তাহলে কাজের পরিমাণ বাড়লে দিন বাড়বে, কাজের পরিমাণ কমলে দিন কমবে। বেশি কাজ করতে বেশি দিন লাগবে, আবার কম কাজ করতে কম দিন লাগবে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে কাজের পরিমাণ ও দিন সংখ্যা সরল সম্পর্ক। তাহলে দেখো এই ধারে দিন সংখ্যা একজন আছে, তাহলে অতএব নির্ণেয় দিন সংখ্যা, তাহলে 15, যেখানে 1 আছে সেটা দিয়ে শুরু করবে। এবার দেখো লোক সংখ্যা, তাহলে লোক সংখ্যা কি বলেছে না ব্যস্ত হলে উপরেরটা উপরে লিখবে, নিচেরটা নিচে লিখবে। তাহলে 30-এর 40 লিখো, 30-এর 40 লিখো। এবার দেখো সরল হলে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, এইটা মনে রাখবে সবসময়। তাহলে 4-এর 7 আর 3-এর 7, তাহলে সমান 15 গুণ 30/40। এটা 4-এর 7, এটা উল্টে যাবে 7-এর 3, এটা উল্টে যাবে 7-এর 3। তাহলে দেখো 7 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, এই 4 কেটে দিলাম, এই 3 কেটে দিলাম। তাহলে কত থাকলো না 15 দিন। কত থাকলো না 15 দিন। তাহলে অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে। খুব সহজ পদ্ধতিতে অঙ্কগুলি করছি আমি, আশা করি তোমাদের অসুবিধা হবে না। এবার 5-এর দাগের অঙ্কটি দেখো। 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্পের শক্তি হচ্ছে 5 অশ্বক্ষমতা, 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার, তাহলে 8 ঘন্টা। এই যে কত সময় লাগবে, তাহলে সময়টা আমাদের বের করতে হবে। কি বের করতে হবে না সময়টা আমাদের বের করতে হবে। তাহলে এটা 5-এর দাগ। তাহলে দেখো প্রথমে অশ্বক্ষমতা লিখি। পাম্প অশ্বক্ষমতা ব্র্যাকেটে লিখো পাম্প। তাহলে কত 5 আছে আর পরে 7 আছে। তারপরে জলের পরিমাণ বন্ধনীতে লিটার দিয়ে দাও। তাহলে প্রথমে তুলেছিল কত 36,000 লিটার জল, পরে তুলবে কত না 63,000 লিটার জল। এবার দেখো সময় এটা ঘন্টা, এটা কি ঘন্টা। তাহলে 8 ঘন্টা লেগেছিল, আর এইটা আমাদের বের করতে হবে, এবার দেখো একটা জিনিস। তাহলে প্রথমে ধরো জলের পরিমাণটা বাদ রাখলাম, আমরা একই পরিমাণ জল ধরলাম। এবার অশ্বক্ষমতা আর সময়ের সঙ্গে সরল সম্পর্ক, কারণ অশ্বক্ষমতা বাড়লে মানে মেশিনের শক্তি বাড়লে সময় কমবে, মেশিনের শক্তি বাড়লে সময় কমবে, আবার মেশিনের শক্তি কমলে সময় বাড়বে। কারণ বেশি শক্তি সম্পন্ন মেশিন কম সময় বেশি জল তুলবে, তাই কম সময় বেশি জল তুলবে না। তাহলে এটা সম্পর্কটা কি হলো ব্যস্ত। তাহলে এ বাড়লে এ কমবে, আবার এ কমলে এ বাড়বে, তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে পাম্প ও সময় ব্যস্ত সম্পর্ক। তারপরে দেখো অশ্বক্ষমতা যদি একই থাকে, তাহলে জলের পরিমাণ আর সময়, জল বাড়লে সময় বাড়বে, জল বেশি তুলতে হলে সময় বেশি লাগবে, আবার জল কম তুলতে হলে সময় কম লাগবে। তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে জলের পরিমাণ
জলের পরিমাণ ও সময় সরল সম্পর্ক। সরল সম্পর্ক, বেশি কোনো কথা লেখার দরকার নেই। তাহলে দেখো এখানে একজন আছে, অতএব নির্ণেয় ঘন্টা, ঘন্টায় আছে, তাহলে নির্ণেয় ঘন্টা সমান, তাহলে এটা আগে হবে 8, তাহলে গুণ এটার সঙ্গে এটা কি আছে না ব্যস্ত সম্পর্কে, তাহলে ব্যস্ত হলে উপরটাও উপরে হবে, নিচেরটা নিচে হবে, তাহলে 5 এর 7। এটার সঙ্গে সরল, সরল হলে তাহলে নিচেরটা উপরে হবে, উল্টাটা হবে। এইটা তোমরা ভুলে যাবে না কোনো সময়। 36,000, তাহলে 3টা শূন্য কেটে দিলাম। এবারে দেখো এটা আর এটা, এটা আর এটা 9-এর গুণিতকে আছে, দেখো 9 7 63, 9 4 36 হলো। এবার এই 7 আর এই 7 কেটে দিলাম। এবার দেখো 4 আর 2, তাহলে কত থাকলো সমান 10 ঘন্টা, সমান কত 10 ঘন্টা। এবার 6-এর দাগের অঙ্কটি দেখো, একটি কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতা 2টি মোটর আছে। 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে দেখো দুটি মোটরকে এখানে তুলনা করতে হবে। তাহলে অশ্বক্ষমতা আর সময় আছে, আমাদের বের করতে হবে বিদ্যুৎ খরচটা কত হবে, বিদ্যুৎ খরচটা কত হবে সেইটাই ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। তাহলে প্রথমে লিখব অশ্বক্ষমতা, অশ্বক্ষমতা ব্র্যাকেটে দিয়ে দাও মোটর, তাহলে 5 অশ্বক্ষমতা আর 3 অশ্বক্ষমতা। তারপরে কি আছে না সময়, সময় সময় কিসে আছে না ঘন্টা, তাহলে সময় হচ্ছে 8 ঘন্টা আর 10 ঘন্টা। তারপরে দেখো বিদ্যুতের পরিমাণ, তারপরে বিদ্যুতের পরিমাণ, বিদ্যুতের পরিমাণ ইউনিট দিয়ে দাও, ইউনিট, তাহলে 20 একক। আর এটা আমাদের বের করতে হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো প্রথমে সময়টা স্থির রাখো, তাহলে অশ্বক্ষমতা বাড়লে বিদ্যুৎ খরচ বেশি হবে, অশ্বক্ষমতা কমলে বিদ্যুৎ খরচ কম হবে, তাই তো। অশ্বক্ষমতা বাড়লে যত বড় মোটর হবে তত বেশি বিদ্যুৎ টানবে, আর যত ছোট মোটর হবে তত কম বিদ্যুৎ টানবে। তাহলে এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে, তাহলে সরল সম্পর্ক। তাহলে লিখো মোটর ও বিদ্যুৎ একক, বিদ্যুৎ একক সরল সম্পর্ক, সরল সম্পর্ক। আবার দেখো ধরো অশ্বক্ষমতা ঠিক আছে, তাহলে সময় আর বিদ্যুৎ। এবার দেখো বেশি সময় ধরে মেশিন চালালে কি হবে, বেশি বিদ্যুৎ খরচ হবে, কম সময় ধরে মেশিন চালালে কম বিদ্যুৎ খরচ হবে। তাহলে সময় আর বিদ্যুৎ এটাও সরল সম্পর্ক, এটাও সরল সম্পর্ক। সময় বেশি হলে বেশি বিদ্যুৎ খরচ হবে, সময় কম হলে কম বিদ্যুৎ খরচ হবে। তুমি যখন একটি মেশিন বেশি সময় চালাবে তাহলে বেশি বিদ্যুৎ খরচ হবে, কম সময় চালালে কম বিদ্যুৎ খরচ হবে। তাহলে এটাও সরল সম্পর্ক। তাহলে সময় ও বিদ্যুৎ, বিদ্যুৎ একক সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক।
তাহলে দেখো আমরা লিখব কি, অতএব নির্ণেয় বিদ্যুৎ একক, বিদ্যুৎ একক, বিদ্যুৎ একক সমান তাহলে 20 গুণ, তাহলে সরল যেহেতু সবই নিচেরগুলো সব উপরে হবে, তাহলে 3 এর 5 আর 10 এর 8, 3 এর 5 আর 10 এর 8। এবার দেখো তাহলে যদি 20, তাহলে 5 2 10, 2 4 8, 4 5 20, তাহলে সমান কত, 15 ইউনিট বা 15 একক, 15 একক। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 7 অঙ্কটি দেখো, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। এটা মার্ক করো। তাহলে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দেওয়ার অর্ডার এলো। তাহলে পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে, ব্যাপকতর ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো জন আমাদের বের করতে হবে, সুতরাং ওটা শেষে লিখবো আমরা। তাহলে শাড়ি আর 12 দিন, শাড়ি আর দিন সংখ্যা। তাহলে এটা 7 দাগ। তাহলে 7 দাগে প্রথমে শাড়ির সংখ্যা, প্রথমে কি লিখব, শাড়ির সংখ্যা। তাহলে শাড়ির সংখ্যা প্রথমে কটি শাড়ি, না 210টি শাড়ি। তারপরে দিন সংখ্যা, তারপরে কি লিখব, না দিন সংখ্যা। দিন সংখ্যা প্রথমে কত, 12 দিন, কত 12 দিন। তারপরে লোক সংখ্যা, তারপরে লোক সংখ্যা। এইভাবে সাজিয়ে নেবে, অঙ্কগুলি করতে সুবিধা হবে। অঙ্ক অভ্যাসের বিষয়, যত অভ্যাস করবে অঙ্ক তত নিখুঁতভাবে তোমরা অঙ্কগুলি করে আসতে পারবে। তাহলে দেখো লোক সংখ্যা কত, না লোক সংখ্যা 14 জন, তাঁতি হচ্ছে 14 জন। তাহলে এটি এখানে তাঁতি লিখো। তাঁতি জানো, যারা শাড়ি বোনে, জামা কাপড় বোনে, তাদের তাঁতি বলা হয়। এবার দেখো কত, 300টি শাড়ির অর্ডার পেয়েছে। 300টি শাড়ি কদিনের মধ্যে বুনতে হবে, না 10 দিনের মধ্যে বুনতে হবে। 10 দিনের মধ্যে বুনতে হবে। লোক সংখ্যা কত লাগাতে হবে, লোক সংখ্যা কত লাগাতে হবে। তাহলে দেখো দিন সংখ্যাটা যদি আমাদের স্থির থাকে, দিন সংখ্যা যদি স্থির থাকে, তাহলে শাড়ির সংখ্যা বাড়লে লোক সংখ্যা বাড়াতে হবে। শাড়ির সংখ্যা বাড়লে লোক সংখ্যা বাড়াতে হবে। মানে বেশি শাড়ি বুনতে বেশি লোক লাগাতে হবে, কম শাড়ি বুনতে কম লোক লাগাতে হবে। তাহলে শাড়ির সংখ্যা ও লোক সংখ্যা সরল সম্পর্ক বা সরল সমানুপাতও লিখলেও হবে, সরল সমানুপাত লিখলেও হবে। এবার দেখো দিন সংখ্যা, তাহলে শাড়ির সংখ্যা একই আছে। ধরো শাড়ির সংখ্যা স্থির আছে, শাড়ির সংখ্যা যদি স্থির থাকে তাহলে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা। তাহলে দিন বাড়লে লোক কমবে, দিন কমলে লোক বাড়বে। দিন সংখ্যা লোক সংখ্যা সর্বদা ব্যস্ত হয় সাধারণত। তাহলে দেখো তোমার ঘরে একটি কাজ যদি 5 দিনে করতে হয়, তাহলে 10 জন লোক ধরো লাগিয়েছো, 5 দিনে করার জন্য 10 জন লোক লাগিয়েছো। তোমরা ভাবছো কাজটি 1 দিনে করে নেবে, তাহলে বেশি লোক লাগাতে হবে, তাই না? তাহলে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে দিন সংখ্যা ও লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো অতএব নির্ণেয় লোক সংখ্যা, অতএব নির্ণেয় লোক সংখ্যা এই একা আছে, এই একা থেকে শুরু করতে হবে। তারপরে দেখো তাহলে যেহেতু সরল সম্পর্ক, তাহলে সরল সম্পর্ক মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে, এইটা উল্টা সরল সম্পর্ক, নাহলে নিচেরটা উপরে উপরেরটা নিচে।
এটার সঙ্গে ব্যস্ত মানে উপরেরটা উপরে নিচেরটা নিচে, উপরেরটা উপরে নিচেরটা নিচে ব্যস্ততে, তাহলে 12/10, 12/10 তাহলে সমান। এবার দেখো একটা শূন্য কেটে দিলাম আমরা। এবার দেখো আরও একটা শূন্য কেটে দিলাম আমরা। এবার তাহলে 3 যদি কাটে, 3 4 12, 3 7 21, আবার 7 2 14, 7 2 14, তাহলে 2 3 6, 6 4 24, তাহলে 24 জন। কতজন? 24 জন। আমাদের হাতে লোক ছিল কত? 14 জন। এবার আমাদের বলেছে কি অঙ্কটা দেখো, আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে আরও কতজন ছাত্রী? 14 জন ছিল কিন্তু লাগবে 24 জন। তাহলে অতএব আরও 24 মাইনাস 14 জন ছিল, 24 জন 10 জন তাঁতি লাগাতে হবে। 10 জন তাঁতি বেশি লাগাতে হবে, বেশি লাগাতে হবে। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং পরবর্তী ক্লাসে বাকি যে সাজেস্ট অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আসবো।